দেখুন, ভাঙন কিন্তু সর্বত্র। মমতা শাসনের 15 বছরে আশ্রয়ে এবং প্রশ্রয়ে যে জাভেদ খান মোটামুটি সব প্রশ্নেও সব আইনের ঊর্ধ্বে উঠে গেছিলেন, যার দেয়া জমিতে তৃণমূল ভবন তৈরি হয়েছে, ভবানীপুরে জয়ী হতে মমতা বন্দ্যোপাধ্যায় যার ওপর বোধহয় সব থেকে বেশি নির্ভর করেছিলেন, সেই জাভেদ খান আজ যা বলেছেন তা শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন আমার জানা নেই, কিন্তু বঙ্গবাসী হতবাক হয়ে যাবে। জাভেদ কার্যত বলেছেন যে দলের শীর্ষ নেতৃত্ব যেভাবে চলছে তাতে এই দলের কোনো ভবিষ্যৎ নেই বলে জাভেদ খান কিন্তু বিজেপি সরকারের প্রশংসাও করেছেন। ঠিক কি বলেছেন দেখে নিই একবার। গণতন্ত্র ছিল না পার্টির মধ্যে, আমাদের কোনো বক্তব্য কেউ শুনতো না। আমাকে বলা হয় সে জোরপূর্বকভাবে ওইখানে নির্মাস করে এলো। এটা হয় নাকি? নেতৃত্ব বলতে পারতো কে ঠিক আছে আমি পুলিশের সঙ্গে কথা বলছি, না কোর্ট যাও, আমরা তো নির্মাস পড়বো রাস্তার উপরে হোক ময়দানে হোক। আমাদের ভালো তো, ব্রিগেডে আমাদের নির্মাস হতে গেলে কারো অসুবিধা হবে না। এক অংশ না, বেশিরভাগ লোক দলের যা ভাবমূর্তি আগে ছিল তার থেকে ক্ষুব্ধ। আজকে তারা গণতান্ত্রিক কিরম সে যেটা দল পদ্ধতি এখন নিয়েছে সব মিলে নিয়েছে, আমার মনে হয় যেখানে সব মানুষ কথা বলতে পারবে এবং এখানে সবার কথা শুনে একটা সিদ্ধান্ত হবে, সেইটাইকে আসল বলা হয় গণতান্ত্রিক পদ্ধতি এবং সেইটাই আসল গণতান্ত্রিক দল হবে। 2-4 দিনের মধ্যে দেখতে পারবেন নেত্রীর সঙ্গে কজন থাকে। দেখুন, সবার কথা শুনে মনে হচ্ছে মোটামুটি এর ট্যাগলাইন দিতে গেলে একটাই বলা যায়, এপাং ওপাং আর জপাং। আমি রসিকতা সরিয়ে রাখি, কিন্তু দেখুন এখনই বলা যায় যে আমাদের চোখের সামনে দেখছি 1998 সালের পর সোমেন মিত্র যা হাল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, গত 24 ঘন্টাতে প্রায় সেই হাল করে দিচ্ছেন ঋতব্রত, সন্দীপন সাহা এবং অন্যান্যরা। দেখুন, কংগ্রেসটা সেই সময় কার্যত খালি হয়ে গেছিল, বড় নেতাদের অধিকাংশ তৃণমূলের দিকে চলে এসেছিলেন, কিন্তু তবু কংগ্রেসের নিয়ন্ত্রণটা অন্তত সোমেন মিত্রের হাতে ছিল। এখন তো তৃণমূলের নিয়ন্ত্রণটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই বলে মনে হচ্ছে। প্রদীপ তো কি বলে? না, তুমি দাদা এপাং ওপাং জপাং বলছিলে, আমার তখন হামটি ডামটি মনে পড়ছিল। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, হামটি ডামটি হ্যাড এ গ্রেট ফল। এবং গ্রেট ফলটা যে হবে বিজেপি কালকে প্রণয়দা বলে দিয়ে গেছে, আজকে খানিকটা ইঙ্গিত দিল বিমল শঙ্কর নদ, যে বা যারা এই হামটি ডামটির মতন চেয়ারে পাঁচিলে বসে আছে জপাং করে পড়বে, এপাং ওপাং জপাং আর হবে না, ভেঙে পড়ে বিজেপি নেবে না, এটা ওরা বলেছে, আমি জানি না। এবার ওই কি বলছি না, স্বাভাবিক পুরোটা হয়েছে ওই গ্রেট ফলের পর থেকে, মানে 4 তারিখে যে গ্রেট ফলটা হলো সেটাই বলছি, সব ডিম ওখানে ফেটে গেল। দেখো, আমি ক্রিকেটার ছিলাম, আমি মানে একটা ভালো লেভেল ক্রিকেটও খেলেছি, আমি হার জিতের মধ্যে দিয়ে জানি, আর মানে বাউন্সারে ডাক করাটাও খুব ইম্পর্টেন্ট, সেটা তোমাকে আগেও একদিন বলছিলাম। এই স্বাভাবিক গতির কথা বলছিল, পৌরসভার কথা। আমি একটা ছোট্ট পৌরসভার কথা বলবো, একটা টুইস্ট আছে, জাস্ট 30 সেকেন্ড। টুইস্টটা কিরকম? 22 জন কাউন্সিলর, একটা ওয়ার্ড, একটা পৌরসভা, তার মধ্যে একজন বিজেপি আছেন, তিনি আবার বিধায়ক হয়েছেন। একজন বিজেপির তোমার কাউন্সিলর, সে আবার বিধায়ক হয়েছেন। সে বললেন অমুক জায়গার ইয়েটা টয়লেটটা ভেঙে দাও, পৌর পারিষদরা সবাই রাজি হয়ে গেলেন, একটা বোর্ড মিটিং হলো, বোর্ড মিটিং এ সিদ্ধান্ত হলো ঠিক আছে উনি যখন বলছেন এইটা ভাঙতে হবে তাহলে ভেঙে দাও। তিনি কিন্তু ওই যে অঞ্চলের কাউন্সিলর হয়েছেন সেই অঞ্চলের বিধায়ক নয়, যাকে চালচোর বলা হতো সেই অঞ্চলের বিধায়ক। এইবার ওই অঞ্চলে যিনি বিধায়ক হয়েছেন, যিনি তিনি আবার মন্ত্রী হয়েছেন প্রথম 5 জনের মধ্যে, তিনি বললেন এতদিন ভাঙনি কেন, এখন ভাঙছো কেন, পলিটিক্স করছো তোমরা। কাকে বলছে? চেয়ারম্যানকে বলছে। পৌরসভার নাম বনগা পৌরসভা। একজন বিজেপির যিনি কাউন্সিলর প্লাস বিধায়ক, তিনি হচ্ছেন দেবদাস মন্ডল, আর যিনি পৌরসভার চেয়ারম্যানকে ঝাড় দিচ্ছেন, বিভৎসভাবে ঝাড় দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় মন্ত্রী। তিনি বলছেন স্বাভাবিক। তাহলে এই যে টুইস্টটা দেখো, সেই টুইস্টটা তোমাকে খেয়াল করতে হবে যে স্বাভাবিক গতি কোন দিকে আছে। বিজেপির কাউন্সিলর কাম বিধায়ক বলছেন যে ওই টয়লেটটা ভাঙতে হবে, পৌরসভার চেয়ারম্যান। আরে তুমি টয়লেট ভাঙার কথা বলছো, তো তৃণমূল ভেঙে যাচ্ছে, স্বাভাবিক গতি ওই একটা দিকেই যাচ্ছে। আরেকটা সূত্র দিয়ে দিলাম, বিজেপি ভাঙার আরেকটা সূত্র অন্তর্দ্বন্দ্ব। এবার মানুষ রিলিফ চাইছেন, তো সেই মানুষকে এমন রিলিফ দিচ্ছেন। আমি তোমার এখানে হকার উচ্ছেদ নিয়ে একদিন বলতে গিয়েছিলাম, তুমি আমাকে বললে কেন সরকারি, তুমি ঠিকই বলেছো। না না, কিন্তু আমি এখনো তোমার প্রশ্ন হকার উচ্ছেদ নিয়ে করিনি, করেছি তৃণমূলের ভাঙন নিয়ে। ওই তৃণমূলের ভাঙনটা তো একটা দিক, তৃণমূলের ভাঙন যাক না, কিন্তু মানুষ না না যাক না, তুমি তো তোমার তো তৃণমূল পাঠিয়েছে, তোমার তো ঋতব্রতরা পাঠায়নি, মমতা তৃণমূল পাঠিয়েছে। তো হকার উচ্ছেদের ব্যাপারটাও সেখানে আছে। আজকের মিছিলটা, এই সভাটা হকার উচ্ছেদের ছিল। আমি শেষ করবো দাদা, আমি বলছি সেই হকার উচ্ছেদ নিয়ে সর্বরিদি যখন বিজেপির বিধায়ক সর্বরিদি যখন রেলের কাছে
কাছে গিয়ে কদিনের সময় চেয়ে নিতে পারলো, অল্টারনেটিভ ব্যবস্থা করতে পারলো, তাহলে বিজেপির বাকিরা কেন পারছে না? বনগা থেকে শুরু করে ডায়মন্ড হারবার অব্দি সব বুঝলাম। এমন হকার উচ্ছেদ নিয়ে তোমরা আন্দোলনে নামলে যে সিপিএম যাদের গত 5 বছর উঠতে বসতে তোমরা শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়েছো, তারাও তোমাদের আগে নেমেছে। এই হচ্ছে তৃণমূল আজকে। পেশি শক্তির আস্ফালন দিয়ে তারক বাবু শুরু করেছিলেন, এবং তারক বাবু বা তারক বাবুর ওখানকার যারা খুব বেশি করে লাফাচ্ছে, মানে এখন রামজি এসেছেন তো এখন হনুমান ভক্তরা খুব লাফাবেন, তারা আবার ওই বাম থেকে গেছে, এই ফলে সেই স্বাভাবিকতাটা রয়েছে। তারক বাবু কিন্তু ওই ইতিহাসের নয়, তারক বাবুর ইতিহাসটা হ্যাঁ বাধা আছে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়। বললাম না ওনাকে, যে 84 আমিও দেখিনি। অসভ্যতাম করছেন তারা হচ্ছেন ওরকম, তাদের আবার খোলা ছাড় দিয়ে রাখা আছে, সেটা আবার বিজেপি করছে। সামনে বুদ্ধদেব সাজছেন, পিছনে অশোক হয়ে যাচ্ছেন, পুরনো অশোক। কিন্তু স্যার যেটা বললেন মমতা ব্যানার্জি গণ, আচ্ছা মমতা ব্যানার্জি যদি গণ হয়, আজকে আপনারা অত পুলিশ দিয়ে পারমিশন দিলেন না কেন? দীর্ঘদিন আপনারা বলেছেন আমাদের পারমিশন দেওয়া হয়নি, আমাদের আটকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন পারমিশন নেই হয়েছে তো। পারমিশনই কোথায় হলো? যেখানে 100% পারমিশন হয়েছে, 4টা অবধি পারমিশন দেয়া আছে একেবারে পরিষ্কার। রানী রাসমণি মানে আরে কারা বলছে পারমিশনের কথা? আমি বিস্মিত লাগছে। এক সেকেন্ড পুরনো নয়, আমি বলছি 135 বা 111 বার শুভেন্দু অধিকারীকে কলকাতা হাইকোর্টে জানা গেছে ন্যূনতম পুলিশি পারমিশনের জন্য। মানে আমি বলছি 1 মাস হয়নি, ভুলে যাব? আমি ভুলতে বলছি না দাদা। তৃণমূল গণতন্ত্রের পরিসর বন্ধ করতে যা যা করেছে, আমি বলছি আগামী 50 বছর উদ্যত হয়ে থাকবে। আর আজকে তো পারমিশন নিয়ে গেছিলেন। আজকের সমস্যা প্রদীপ্ত, মেক নো মিস্টেক, আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা ছিল সঙ্গে লোক নেই, মেরে কেটে 100 জন হচ্ছে না। সেলিব্রিটি যারা, আমি বলছি 30টা বই বিক্রি হয় না এইরকম কবি, এবং গানের গলা চলে গেছে 12 বছর আগে এইরকম গায়করা ভিড়ে থাকতেন, আজকে এক পিসও নেই। একেবারে ছ্যা ব্যাপার প্রদীপ্ত। মানে আমি বলছি তোমাদের রিথিং করা উচিত যে এক সেকেন্ড, মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে ঘুরতেন, কাদের এত কলাটা মূল্যটা ছড়িয়ে দিতেন, একেবারে আমি বলছি লজ্জার ব্যাপার। অবশ্যই সেই লজ্জা নিয়ে আমাদের হারতে হয়েছে বা হারানো হয়েছে, সেটা একটা বিতর্ক। কিন্তু 2,60,00,000 ভোট পেয়েছি, এটাও কিন্তু লজ্জার নয়, এটা আমাদের গর্ব। আরে একদম এত কিছুর নয়, কিছুর তো শুরু হয়েছে 4 তারিখের পর। আমি বলছি প্রদীপ্তর সঙ্গে একটা জায়গায় আমি একমত, সত্যি মানুষ তো তৃণমূলের সমর্থকরা তৃণমূলকে ভোট দিয়েছেন, কিন্তু যাদের প্রতি গত 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় কি না দিয়েছেন, কোথায় গেলেন তারা? কিন্তু এই মুহূর্তে আমি গণ শব্দটা একেবারে ব্যবহার করব না, কিন্তু যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ভাঙনের শব্দ। এবং এই যারা বিধানসভার মধ্যে ভাঙনটা করতে চাইছেন তাদের টার্গেট নাকি একটা সংখ্যা, যে সংখ্যার খুব কাছাকাছি এর মধ্যেই তারা পৌঁছে গেছেন বলে শোনা যাচ্ছে। সংখ্যাটা হলো 52। কেন 52 বলছি দেখুন। তৃণমূলে ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, তৃণমূল পার্টিটা তো প্রায় উঠে যাওয়ার পথে, আর থাকবে না। ভোটে ভরাডুবি হয়েছে, এবার কি তৃণমূল ভেঙে যাবার পালা? তৃণমূলের মধ্য থেকে কি তৈরি হবে নতুন তৃণমূল? তৃণমূলের বিধায়কদের সই জালিয়াতি, বিদ্রোহী বিধায়কদের আলাদা আলাদা করে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার আবহে এখন এসব প্রশ্ন ঘিরে জল্পনা ক্রমশ বাড়ছে। আর জল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটাই সংখ্যা, স্পেশাল 52। এখন কি এই স্পেশাল 52? 26 বিধানসভা নির্বাচনে 80টি আসন জেতে তৃণমূল। তার মধ্যে সোমবার উলুবেড়িয়া পূর্ব এবং এন্টালির 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করে দল। এর জেরে তৃণমূলের বিধায়ক সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 78-এ। এই পরিস্থিতিতে বিদ্রোহী বিধায়করা দল বেঁধে তৃণমূলের মধ্যেই অন্য তৃণমূল গঠন করতে পারে বলে জল্পনা তুঙ্গে উঠেছে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো পরিষদীয় দল ভেঙে নতুন দল তৈরি করতে বা অন্য দলে মিশে যেতে মোট বিধায়ক সংখ্যার 2/3 বা 66% বিধায়কের সমর্থনের প্রয়োজন হয়। তৃণমূলে বর্তমানে 78 জন বিধায়ক রয়েছেন। সেক্ষেত্রে তৃণমূলের পরিষদীয় দল ভেঙে নতুন দল গড়া বা নিজেদেরই আসল তৃণমূল বলে দাবি করতে 78 জন বিধায়কের মধ্যে 52 জনের সমর্থন প্রয়োজন। 2003-এর পরে আইনটা সংশোধন হয়, সেটা 2/3 যদি মেম্বার তারা মার্চ করে যায়। এই 52টা এমএলএ যদি কোনো কারণে একত্রিত হয়ে গিয়ে তারা বলে না আমরা মূল তৃণমূলের সঙ্গে থাকবো না, আমরা একটা আলাদা তৃণমূল, আমরা একটা আলাদা দল, তারা তখন এই মার্জারের কনসেপ্টটা সেখানে অ্যাপ্লিকেবল হবে না অবশ্যই, কারণ তারা তো কোথাও মার্চ করছে না, তারা একটা নতুন আইডেন্টিটি নিয়ে তারা এই বেঁচে থাকার চেষ্টা করছে অ্যাসেম্বলির মধ্যে। তখন তাদেরকে কিন্তু ওই স্পিকারের কাছে যেতে হবে, গিয়ে অ্যাপ্লাই করতে হবে, এবং তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার বিচার করবে।
একদিকে যখন এই জল্পনা তুঙ্গে উঠেছে, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে তখন ভাটার টান। খোদ তৃণমূল নেত্রী বৈঠক ডাকলেও ক্রমশ কমছে বিধায়কদের হাজিরার সংখ্যা। 6 মে কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন, সেখানে জয়ী 80 জনের মধ্যে উপস্থিত ছিলেন 71 জন। 19 মে দ্বিতীয় বৈঠকে সেই সংখ্যাটাই নেমে আসে 65-তে, আর রবিবার তা একেবারে তলানিতে গিয়ে দাঁড়ায়। সাহস এবং ভয় দুটোই কিন্তু সংক্রামক। তো এই ক্ষেত্রে কি সংক্রমিত হচ্ছে আমি জানি না। বলছে এই তৃণমূলের ভবিষ্যৎ কি? এই তৃণমূলের ভবিষ্যৎ তৃণমূল উঠে যাবে, উঠে যাওয়া উচিত। যে রাজনৈতিক দল শুধু ইন্ডিভিজুয়ালের চিন্তা করে, পার্টিকুলার একজনের চিন্তা করে, বা একটা পরিবারের চিন্তা করে, বা কিছু মানুষের চিন্তা করে, 15 বছর ধরে পশ্চিমবাংলার কোনো চিন্তা করেনি। রাজ্যে তৃণমূলের বর্তমান এই পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়েছে মহারাষ্ট্রের শিন্ডে মডেলের কথা। একসময় বাল ঠাকরের হাতে তৈরি হওয়া শিবসেনাকে তার ছেলে উদ্ধব ঠাকরের হাত থেকে 2023-এ ছিনিয়ে নেন একনাথ শিন্ডে। এমনকি বালাসাহেবের তৈরি করা তীর ধনুক প্রতীকও চলে যায় তার হাতে। অন্যদিকে উদ্ধবের দলের নতুন নাম হয় শিবসেনা ইউবিটি, প্রতীক বদলে হয় মশাল। কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপি তৈরি করেছিলেন শরদ পাওয়ার। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে এনসিপিকে ছিনিয়ে নেন শরদ পাওয়ারের ভাইপো অজিত। দলও চলে যায়, প্রতীকও চলে যায় শরদ পাওয়ারের হাত থেকে। একেবারে বোঝা যাচ্ছে যে ঘটবেই। তৃণমূল দলের যে সুপ্রিমো আর তার নিয়ন্ত্রণ দলের প্রতি নেই। সুতরাং যে যিনি বলতেন 294 যেতে আমি, এখন উনি কোনোটাতেই উনি নেই। এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে দলে যে সমস্ত সদস্যরা ছিলেন, বিধায়করা, তাদের সংখ্যা কমছে। এবং দেখা যাচ্ছে পরিবারের বাইরে আর কেউ হয়তো এমনও দিন আসবে পরিবারের বৃত্তের বাইরে আর কেউ হয়তো এই দলের মধ্যে থাকবে না। একেবারে সিন্ধে মডেলের এক্সটেনশন বলেই আমি বলবো। মঙ্গলবার সকালে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিধানসভায় যাওয়ার পর বিজেপি বিধায়ক তাপস রায় ফেসবুকে লেখেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতো অবস্থা হলো। বিধানসভা স্পিকারের কাছে প্রায় 50 জন টিএমসির বিধায়ক নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে। অনেকদিন আগের থেকেই আমি বলছি, আজ তো নতুন কথা নয়। এ পার্টি থাকবে কি করে, থাকা উচিতও না, থাকবেও না। কিন্তু তৃণমূলের চিঠির পর চিঠির বিষয়টি যে বিজেপি বেশ তাড়িয়ে উপভোগ করছে, তাও স্পষ্ট করে দেন তাপস রায়। তৃণমূল কত চিঠি দেবে? তৃণমূলের চিঠি দিচ্ছে, কখনো আগে কারা দিয়েছিল, বোধহয় শোভনদেব চট্টোপাধ্যায় দিয়েছিল, তারপরে আজকে কুণাল ঘোষ দিল, তারপরে ঋতব্রত দিচ্ছে। তো এ তো চিঠির লড়াই চলছে তৃণমূলেরই মধ্যে। আমরা খুশি, বেজায় খুশি। শেষ অবধি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন ও ময়ূক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এখন সত্যিই বোঝা যাচ্ছে না যে তৃণমূলের নেতৃত্বের রাশটা কার হাতে, মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে, নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহার হাতে। ভাবুন, প্রকাশ্যে ঋতব্রত আজ ঘোষণা করে দিলেন যে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাওড়া গ্রামীণের সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়ক যোগ দিতে চলেছেন, মানে মিটিংটায় থাকবেন। প্রত্যেকে নাকি চিঠি টিঠি পেয়ে গেছেন। এখানেই শেষ নয়, এ কথাও শোনা যাচ্ছে যে আগামীকালই বিধানসভা স্পিকারকে নাকি চিঠি দিতে চলেছেন তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। এমনকি এটাও শোনা যাচ্ছে যে বিরোধী দলনেতা, বিরোধী দলের ডেপুটি লিডার এবং মুখ্য সচেতক পদে বিদ্রোহীরা কাদের নির্বাচিত করবেন, বিধায়কদের মানে এই বিদ্রোহী বিধায়কদের স্বাক্ষর সম্বলিত সেই চিঠিতে এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ শোভনদেব চট্টোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র বা ববি হাকিম নন, বিদ্রোহীরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের নির্বাচিত করতে চলেছেন চিঠি লিখে। সব মিলিয়ে মমতা অভিষেক নিঃসন্দেহে দলে নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। বিশ্বনাথ, কি মনে হয়? না, আপনি তো যেটা বলছিলেন যে দলের নিয়ন্ত্রণ কার হাতে, পরিষ্কার দলের নিয়ন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই, দলের নিয়ন্ত্রণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে নেই। এবং দলের যে বিদ্রোহীদের প্রভাব আছে এবং বিদ্রোহীরা যে একটা আলাদা গোষ্ঠী হিসাবে রাজ্যের বিধানসভায় থাকতে পারেন সেই সম্ভাবনা প্রবল হয়েছে। এবং সেই সাথে যদি শেষ পর্যন্ত সিন্ধে মডেল হয়, মহারাষ্ট্রের সিন্ধে মডেল, তাহলে আমি বলবো যে শেষ পর্যন্ত কিন্তু উদ্ধব ঠাকরের থেকে কিন্তু সিম্বলটা চলে গিয়েছিল। অর্থাৎ আপনার মনে থাকতে পারে যে মহারাষ্ট্রে যখন শিবসেনা বিভাজন হয় তখন উদ্ধব ঠাকরে আপ্রাণ চেষ্টা করেছিল যে সিম্বলটা রক্ষা করার জন্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত সিম্বলটা রাখতে পারবেন তো? ঘাটফুল চিহ্ন নিয়ে যেটা আলোচনা শুরু হলো, আদতেও রাখতে পারবেন তো? যদি
2/3 মেজরিটি, মানে 52 জন মানে 2/3 মেজরিটি মনে রাখবেন। 2/3 মেজরিটি কিন্তু স্প্লিট করতে, অর্থাৎ আমাদের যে অ্যান্টি ডিফেকশন ল তা সাজেস্ট করে, অর্থাৎ দল ত্যাগ বিরোধী আইন প্রশ্রয় দেয়। 2/3 মেজরিটি নিয়ে আপনি অন্য একটা গোষ্ঠী বা দল তৈরি করতে পারেন বা অরিজিনাল দল হিসাবে নিজেকে ক্লেম করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কার করে বলছি, আইন বলছে যে যদি 52 জন বিধায়ক যদি মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে যায়, তাহলে তারাই আদি তৃণমূল কংগ্রেস হবে, তারাই কিন্তু ঘাসফুল পথ পাবে। কিন্তু আমি যে প্রশ্নটা কয়েকটা রাখতে চাই যে সুমনদা, এই যে যারা ঋতব্রত সমেত যারা বিদ্রোহ করছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই কার্যত আক্রমণ করছেন, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই ক্ষোভ দেখাচ্ছেন, তিনি দলের কতটা অগণতান্ত্রিক ছিলেন সেইটাই তুলে ধরছেন। কিন্তু আমার প্রশ্ন ঋতব্রতদেরকে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তার উত্তরসূরি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এনেছিলেন, সেটা আমরা সবাই জানি, আপনারাও জানতেন। আপনারাই তো দিনের পর দিন বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে। আজকে সেনাপতিত্বের কথা আপনারা যখন বলেছিলেন, তখন তো আপনারা মেনে নিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী পর্যায়ে সেনাপতি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তীর দিয়ে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে মানছেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পুরো প্রশ্রয় আশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটেছে এবং শুভেন্দু অধিকারী বা মুকুল রায়ের প্রস্থান হয়েছে। ফলে আপনারা সবাই জানতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুরোপুরি দায়ী। আজকে হঠাৎ করে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো সাজাচ্ছেন, এটা কিন্তু দ্বিচারিতা ছাড়া কিছু নয়। এবার প্রশ্নটা হচ্ছে, এরা প্রত্যেকেই যে মানে প্রত্যেকের যে দমবন্ধ অবস্থা ছিল একেবারেই সুমন্দা না। এরা এখন বলবার চেষ্টা করছে যে তৃণমূল কংগ্রেসে যতদিন ছিলাম দমবন্ধ ছিল। 4 মে যদি রেজাল্টটা তৃণমূলের পক্ষে হতো, এরা রীতিমত মন্ত্রিসভা যাওয়ার জন্য চিৎকার করতো। এরা কিন্তু তৃণমূল কংগ্রেসের এরা একটা মন্ত্রী হওয়ার জন্য তখন লবিবাজি করতো। আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে যে সমস্ত সন্দীপন শাহ এরা যারা বিদ্রোহ বলছেন, আপনারা তো নির্বাচনের সময় একবার বলেননি, আপনারা যখন হেরে গেছেন তখন বলছেন। এইবার আপনাকে বলছি যে আমি একদম স্টাডি করে দেখেছি যে এরা যে ভিন্ন স্বর দিচ্ছে তার একটা 3-4টে মেজর কারণ আছে। একটা কারণ হলো, এটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী, যে বিপুল পরিমাণে সম্পত্তি এরা করেছে। এই যে সম্পত্তি করেছে, লাগাম ছাড়া সম্পত্তি, এই সম্পত্তি বাঁচানোর জন্য কিন্তু এরা এখন আমরা তৃণমূল করি না, আর যাই করি আমরা তো এমনি আমরা তৃণমূল করি না। ফলে সম্পত্তি বাঁচানোটা এবং এই সম্পত্তিটা তৈরি করার পেছনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহিত করেছে এদেরকে। আমি দিনের পর দিন স্টুডিওতে বলেছি যে অ্যান্টি করাপশন অ্যাক্ট বা অ্যান্টি করাপশন বডিগুলোকে তিনি শক্তিশালী করেন না কেন, তার দলের নেতা নেত্রীদের যারা দুর্নীতি করছে তাদেরকে ধরেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশ্রয় প্রশ্রয় এরা বিপুল সম্পত্তি করেছে, সেই সম্পত্তি বাঁচানোর জন্য আজকে দলকেই ওরা ছুরি মারছে, এটা এক। দ্বিতীয় সেটা হলো যে সমস্ত সেলিব্রিটিগুলো এসেছিল, সেগুলো কার্যত বলা যায় ওদের আশ্রয় প্রশ্রয়ে কাজ পেত, সুযোগ সুবিধে পেত, মানে মানে চালটা কলাটা আদায় করত। এইবার যখন দেখছে যে ভাই ক্ষমতার বৃত্তের বাইরে চলে গেছে, এদের তো দেওয়ার কিছু নেই, ফলে সেই মুহূর্তে কিন্তু এরা ভিন্ন স্বরের কথাবার্তা বলছে। থার্ড যে পার্টিটা আছে সেটা কিন্তু আমি বলবো যে কেউ অধিকারী পরিবারের সাথে সম্পর্ক ছিল অতীতে, ফলে ভাই সম্পর্কটাকে যদি একটু রিনিউ করে নিতে পারি, তার মধ্য দিয়ে যদি আবার বিজেপিতে ঢুকে যেতে পারি, তাহলে তো আমি পাওয়ারের মধ্যেই থেকে যাব। ফলে পুরনো যে অধিকারী পরিবারের সম্পর্ক বা মানে শুভেন্দু অধিকারী যখন যুব নেতা ছিলেন সেই সময়ের যে সম্পর্ক অনেকের আছে, আমি নাম ধরে কাউকে বিব্রত করতে চাই না, সেই সম্পর্কটাকে তলে তলে একটুখানি রিনিউ করে যদি পারি, তাহলে আমি যদি ক্ষমতার বৃত্তে থেকে যেতে পারি, সেই একটা কারণ। কিন্তু এখানে আমি জাস্ট বিজেপির উদ্দেশ্যে একটা প্রশ্ন রাখি, বিজেপি রাজনৈতিক অবস্থানের সাথে সিপিএম বা অন্য দলের তফাৎ। অন্য রাজনৈতিক দলগুলো সুমনদা পলিটিক্যাল মানে ব্যবস্থা অর্থাৎ রাজনীতির মাধ্যমে সমাজ পরিবর্তনের কথা বলে, কিন্তু বিজেপি সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজনীতির কথা বলে। ফলে বিজেপি যে অখণ্ড সমাজ পরিবর্তনের কথা বলে, সেখানে যদি এই রাজনীতিবিদরা যারা উচ্চাকাঙ্ক্ষী, যারা নীতিনৈতিকতার ধারে না, এবং যাদের বিরুদ্ধে একাধিক এবং একটা শ্রেণী, এই যে আমি বলছি ঋতব্রত থেকে শুরু করে একাধিক লোকের বিরুদ্ধে সরাসরি একাধিক মামলা আছে,
তাদের নারী মানে মহিলা কোটির মামলা আছে। এবং আমি তোমার মনে পড়ে গেল তো, কিন্তু এতদিন মনে পড়েনি কেন? এক সেকেন্ড, তুমি যখন টিকিট দিয়েছো মনে পড়েনি কেন? আমি সেটা তুমি যখন বলছিলাম, মমতা আমি কি বলছি, বন্দ্যোপাধ্যায় আমরা তো যখন ব্যর্থ। রাজ্যসভায় পাঠিয়েছে আমরা তো ঋতব্রতকে মনে ব্যর্থ। পড়েনি কেন? আমরা তো ব্যর্থ। ব্যর্থ বিষয় নয়, জালি। এবার পুলিশ ব্যর্থ আমি হবে বলছি না তো? ব্যর্থ না, এটাকে এবার খুব পুলিশ খারাপ ব্যর্থ শব্দে হবে বলে না তো? জালি। আমার প্রশ্নটা না, বিজেপিকে। ব্যর্থর ব্যাপার নয়। তুমি একজন লোককে অন্য দল থেকে ভাঙিয়ে রাজ্যসভায় পাঠিয়েছো, একাধিকবার পাঠিয়েছো, তারপর উলুবেড়িয়ার মতো কেন্দ্রে টিকিট দিয়েছো, এখন তুমি বলছো যে মামলা আছে। আমি তো বলবো যে আমি অন্য প্রসঙ্গ তুলবো, তুমি মামলা দিয়ে ব্ল্যাকমেল করোনি তো? একদম blackmail তৃণমূল বা কংগ্রেস যাবো, বা একদম। নেতা এবং নেত্রী মামলা দিয়ে ব্ল্যাকমেল করেনি তো? না, এই প্রশ্নের উত্তর তোমায় দিতে হবে প্রদীপ্ত। না, তুমি যেই বিশ্বনাথ, স্বীকার করে নাও, যেই বিশ্বনাথ চক্রবর্তী বললেন যে মামলা, তুমি বললে হ্যাঁ আছে। এতদিন মনে ছিল না ভাই? না এখনো মনে আছে, আগেও মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, আমি কাউকে সময় দেব না, তার কারণ হচ্ছে এখন সরাসরি যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, কালকে অনেকে মিস করে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ফেসবুক লাইভে একটা কথা বলেছেন, অভিষেককে তাড়ালে ওরা হয়তো যেত না বা যাবে না, একটা বাক্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ শুনলে বুঝতে পারবেন। তারপর আসবো যে তারক সিং ছাড়া অন্যরা কিন্তু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছে। আমি প্রথমে দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায় কালকে ফেসবুক লাইভে ঠিক কী বলেছিলেন। আমি যদি অভিষেককে তাড়িয়ে দিই তাহলে কেউ চলে আসবেন, আমি নিইনি আপনাদের। তার কারণ আমি আপনাদের খুব ভালো চিনি। যাদের নৈতিক চরিত্রের গাফিলতি আছে ওরা আমাদের দল থেকে চলে গেছে, আমরা বেঁচে গেছি। কারণ দলটাকে আমরা নতুন করে তৈরি করব যাতে এই ধরনের লোক আর না আসে। বিদ্রোহী বিধায়কদের অন্তত বেশিরভাগের টার্গেট কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন তারা দেখুন। যে ক্রাউন প্রিন্স, সেই ক্রাউন প্রিন্স যিনি এখন বলছেন জনগণ নিরাপত্তা দেবে বলেছিলেন গণপিটুনির দিন, এখন বলছেন সেন্ট্রাল নিরাপত্তা চাইছেন। ক্ষমতা থেকে সরার 1 মাসের মধ্যেই তৃণমূলের ভেঙে পড়ার পরিস্থিতি, বিদ্রোহের আগুনে জ্বলে পড়ে যাবার মতো পরিস্থিতি। বিদ্রোহীদের একটা বড় অংশেরই নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে স্ট্রাকচার অভিষেক বন্দ্যোপাধ্যায়রা করতে চেয়েছেন, ধরুন আমি তো বলিনি 26 দিন বাদে যখন বেরিয়ে সে গণপিটুনি হোক বা চোর পিটুনি হোক খেলেন, খাওয়ার পরে হচ্ছে বললেন যে সংবাদ মাধ্যম শুনেছে যে জনগণ আমায় নিরাপত্তা দেবে। জনগণ যাকে নিরাপত্তা দেবে তাকে কেন্দ্রীয় নিরাপত্তা চাইতে হচ্ছে কেন? গতকাল থেকে গদ্দার বেঈমান এসব শুনছি, কিন্তু কোথাও চোর 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 শুনতে হচ্ছে না। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি দলটাকে তিলে তিলে শেষ করে দিল। আক্রান্ত তো হতেই পারে। আপনি যদি অফিসিয়াল বলেন আমাকে 4 তারিখের পরে আক্রান্ত হবে, ছাড়বো না, ডিজে বাজবে, এই সব বলে এই ছেলেটাকে না বরবাদ করে দিয়েছে। সংকটের মুখে তৃণমূল কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাইপো না নিজের হাতে তৈরি দল? রক্ষা করবেন কোনটা? প্রশ্ন রাজনৈতিক মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, তৃণমূলে তোলপাড় হচ্ছে, কিন্তু বিজেপি এখনো কাউকে দলে নিচ্ছে কিনা সেটা স্পষ্ট নয়। সে আপনি কাউন্সিলরই বলুন, বিধায়কই বলুন, প্রাক্তন মন্ত্রী বলুন, প্রাক্তন বা বর্তমান সাংসদই বলুন, হয়তো এটা 2021-এর শিক্ষা, অথবা দলের মধ্যে প্রবল চাপের প্রমাণ। শ্রমিক ভট্টাচার্য সেই বিখ্যাত কথা, আমরা কিছুতেই বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। তাই কোট আনকোট ওই ভালো তৃণমূল নেয়ার খিড়কির দরজাটাও ক্রমশ ছোট হয়েছে। কিন্তু প্রশ্ন হলো যে সত্যি যদি ঋতব্রতদের নেতৃত্বে তৃণমূলের বৃহৎ একটা অংশ বেরিয়ে আসে তখন কি হবে? বিরোধী আসনে বসবে, নাকি বিধানসভা একনাথ শিন্ডের মতো বিজেপির জোট সঙ্গী হয়ে যাবে? আমি শুভময়দার কাছে আসার আগে একবার যারা এই দলবদল নিয়ে নৈতিকতার বাণী শোনাচ্ছেন, তারা দলবদল নিয়ে দিনের পর দিন বিরাট নৈতিকতার কি অসাধারণ উদাহরণ রেখেছেন আপনাদের আজ একটু দেখাবো। প্রকাশ্যে আবার বলছি, দিনের পর দিন কিভাবে শুধু দলবদল করাননি, দলবদল করাটা কি ভীষণ নৈতিক একটা ব্যাপার, তার সপক্ষে প্রকাশ্যে গলা ফাটিয়েছেন আপনাদের একটু মনে করিয়ে দেব। ধরুন 2021-এর বিধানসভা ভোটের পর তৃণমূলে যোগ দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রয়াত কংগ্রেসি মুখ্যমন্ত্রী এবং প্রাক্তন রেলমন্ত্রী কমলাপতি ত্রিপাঠীর নাতি রাজেশপতি ত্রিপাঠী এবং তার ছেলে
ললিতেশ প্রতি ত্রিপাঠী। সেদিন দলবদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আমি শক্তিশালী করতে চাই, এবং এর জন্য যে খেলা শুরু হয়েছে সেটা রাজনৈতিক খেলা, সেই খেলা শুরু। এই খেলায় সবাইকে আমি যুক্ত করতে চাই, যে আসবে সে আসবে, যে আসবে না সে চলে যাবে। আমি একবার দেখে নিই কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন। फेडरल स्ट्रक्चर को हम स्ट्रॉन्ग करने चाहते हैं और इसी के लिए ये हमारा जो खेल शुरू हुआ है, राजनीतिक खेल, एक खेल में हम सबको इन्वॉल्व करने चाहते हैं। जो आएगा आएगा, जो नहीं आएगा चला जाएगा। এবার আপনাদের দেখাবো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় 2017 সালে 17ই জুলাই ঠিক কিভাবে দলবদলকে স্বাগত জানিয়েছিলেন। একেবারে এই ভাষায় বলেছিলেন যে উন্নয়নে সামিল হতে চায় সে সিপিএম থেকে আসতে পারে, সে কংগ্রেস থেকে আসতে পারে, বিজেপি থেকে আসতে পারে, অন্যান্য দল, যে কোনো রাজনৈতিক দল থেকে আসতে পারে, আমরা তাদের স্বাগত জানাই। কি বলেছিলেন অভিষেক, দেখুন। আমাদের নেত্রী বারে বারে বলেছে যে উন্নয়নে সামিল হতে চায় সে সিপিএম থেকে আসতে পারে, কংগ্রেস থেকে আসতে পারে, বিজেপি থেকে আসতে পারে, অন্যান্য রাজনৈতিক দল থেকে, আমরা তাদের স্বাগত জানাই। এরপর শুভময়দার কাছে আমার একটা ছোট্ট অসহায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে দলবদলের নৈতিকতা নিয়ে আদৌ তৃণমূল একবারের জন্য কোনো প্রশ্ন তুলতে পারে? না, মানে আমার তো কথাবার্তা বলার আগেই নিজের কীরকম একটা মানে অসহায় মনে হচ্ছে যে বিজেপির পক্ষে বলা ছাড়া আর তো এখন কিছু বলার নেই আর কি। মানে যাই বলতে যাই দেখি বিজেপির পক্ষে হয়ে যাচ্ছে। তা যাই হোক, বিমলদার সঙ্গে পরে আলোচনা করে বিজেপির বিরুদ্ধের পয়েন্টগুলো তোমাদের যারা ভেতরে আছেন তারাই তো ভেতরের দুর্বলতাগুলো জানেন, তার চেষ্টা করতে হবে। মূল যে কথাটা এখানে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে নৈতিকতার আলোচনা কিন্তু আসে না। একটা কর্মসূচি ভিত্তিক দল, তারা নিম্নবিত্ত মানুষদের লক্ষ্মীর ভাণ্ডার টান্ডার দিয়েছে, যার একটা গুণগত বিষয় আশয় আছে যে মানুষকে মানে 4 লক্ষ কোটি টাকার বাজেট এখন, তার মধ্যে কিছু টাকা অন্তত গরিব মানুষদের কাছে গেছে। আর নিশ্চয়ই ভাগযোগ করলে দেখা যাবে যে 1 লক্ষ কোটি করে যদি গড়ে ধরে নিই 15 বছর, 15 লক্ষ কোটি যদি যোগ করে ধরি, তাহলে একটা বেশ বড় কোম্পানি সেটা চালিয়েছেন তারা, কখনো সেটা আইপ্যাকের সঙ্গে, কখনো নিজেদের দলের মধ্যে। ফলে এইখানে দল বদলের নৈতিকতার প্রশ্ন তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে আসেই না। কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কেন? সিপিআইএমকে সরানোর জন্য। অর্থাৎ সিপিআইএম একদম গেড়ে বসেছিল, নড়ানো যাচ্ছিল না, তাদের সঙ্গে কংগ্রেসের দুর্দান্ত সম্পর্ক এবং এই তরমুজের গল্প ছিল, তাদেরকে সরাতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ ধীরে ধীরে দেখেছেন যে হ্যাঁ, এরা একটা দল যারা সত্যিকারের ওই সময় মতাদর্শ দূরে থাক, ওরা সরাতে চায় সিপিএমকে, মানুষ বিশ্বাস করেছিলেন। আর এবার মানুষ বিশ্বাস করেছিলেন যে ওদের সরাতে হবে, 21-এই হয়তো সরে যেতেন। তার আগে বিমলদাদের দল কেন যে অত ভালো 2019-এর ফলাফলের পর কেন যে তৃণমূলের কিছু লোককে ঢুকতে দিলেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়, গোঁফ চুরি হওয়া সত্ত্বেও আমি প্রদীপ্তকে মানে অভিনন্দন জানাবো যে প্রদীপ্ত এখনো তৃণমূল কংগ্রেসের পক্ষে কথা বলছে। একটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নীতি নৈতিকতা নাই থাকতে পারে, কিন্তু তা বলে তার দলটাকে যারা সমর্থন করছেন তাদের ব্যক্তিগত কোনো সমর্থন নেই, নীতি নৈতিকতা নেই, এটা কিন্তু বলা যায় না। তারা হতেই পারে বিজেপির বিরুদ্ধে কার সঙ্গে লড়াই দেবো, কিভাবে লড়াই দেবো, না তৃণমূলে আছি। কিন্তু সেই কারণেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 2-4 জন গেছেন, তারা কিন্তু অন্তত আজকে এইটুকু প্রমাণ করেছেন যে এই গরম রোদ্দুরের মধ্যে তারা সবাই মিলে পাল্টি খাচ্ছেন। এবার এরম যদি হয় সবাই পাল্টি খান, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খুব নীতি নৈতিকতার রাজনীতি করেন না। ফলে নতুন যে রাজনৈতিক দল ঋতব্রতবাবু খুলবেন ওখানে, সেখানেই চলে আসবেন, অসুবিধা কি আছে? তৃণমূল কংগ্রেসের খুব কিছু জটিল ব্যাপার নেই। এইবার আমার যেটা মূল কথা, আরেকটা যেটা বিশ্বনাথ দা যেটা বললেন, বিজেপি সমাজ পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের কথা বলে। এটা কিন্তু আমি বিজেপির জায়গায় শব্দটা যদি আরএসএস হতো, আমি আরএসএস এর বহু মতের সঙ্গে আমার মেলে না, এবং আমার মনে হয় আগামী দিনে যেভাবে সব তৃণমূল বিজেপি আরএসএস হয়ে যাচ্ছেন, তাতে আমাদেরই হয়তো একটুখানি বিরুদ্ধের পয়েন্টগুলো, সংসদীয় রাজনীতিতে তো বিরুদ্ধে কথা বলতে দিতে হবে, মানে অন্তত শাসককে তো বিরোধী পুষতে হবে, ফলে আমাদের এই বলার সুযোগটা দিতে হবে। কিন্তু সেই জায়গায় যেটা মূলত দাঁড়াচ্ছে যে বিজেপি কিন্তু বহু রাজ্যে বহু দল থেকে মানুষ নিয়েছেন, তারা তাদের রাজনীতির সঙ্গে তাদের আত্মীকরণ হয়েছে, হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে আরো অনেকে আছেন, হলে তো দোষের কিছু নেই, তারা মনে করছেন একটা জাতীয়তাবাদী দলে অংশগ্রহণ করেছেন। আর সবশেষে আমি বেশিক্ষণ কথা বাড়াবো না, যেটা বলার সেটা হচ্ছে এই যে দলের জন্য অন্য দলে 52টা অঙ্ক তো আপনি গুনলেন, কিন্তু এই যে মানে তৃণমূলের সই যারা
তারা সই নিয়ে যাবেন, তো তাদের সই নেবেন কি করে আমাদের স্পিকার? আজকে তো স্পিকার ছিলেন না, উনি সই নেননি, কিন্তু জানেন যে যে দলটার থেকে যাচ্ছে তাদের কোনো কথার দাম নেই, মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হয়, 4 তারিখ বেলা 12টার আগে পরে পরিবর্তন হয়, তাদের সই করা কাগজ। সুতরাং তৃণমূল কংগ্রেসের কোনো চিঠি নেওয়ার আগে বিমল দাদের কিন্তু দলে মিটিং করতেই হবে, প্রত্যেককে আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট যা যা আছে নিয়ে আমি তৃণমূল কংগ্রেসের অমুক লোক সামনে সই করছি, সামনে সই না করে তৃণমূল কংগ্রেসের কোনো কাগজ যদি নেন এবং তারপর বলেন সই জাল ছিল, আপনারা নিলেন কি করে চিঠিটা? তৃণমূল কংগ্রেস জমা দিচ্ছে চিঠি আর আপনি বলছেন সই জাল। তৃণমূল কংগ্রেসে তো সই জালই হবে, ফলে আপনারা কিন্তু চিঠি কিভাবে নেবেন বিধানসভায়, চিঠি কিন্তু এর মধ্যে নেওয়া যাবে না। আমি জাস্ট একবার শুধু যোগ করি, সেটা হচ্ছে শুভময়দার সঙ্গে একটাই যোগ করতে হয়, সেটা হচ্ছে দেখুন আমাদের রাজ্যে তো কর্মসংস্থান নেই বলে অনেকে হাহুতাশ করেন, বাস্তব সত্যটাও তাই, কিন্তু আমি বলছি এইখানে একটা বিপুল কর্মসংস্থানের সুযোগ হয়েছে হ্যান্ডরাইটিং এক্সপার্টদের। আমি বলছি ঠিক গত 3 দিনের এ রাজ্য রাজনীতি লক্ষ্য করুন, কার সই মিলল কার মিলল না, এমনকি যিনি মুর্শিদাবাদে বসে আছেন কোন ম্যাজিকে তৃণমূল দফতরে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কালীঘাটে তার সই হয়ে গেল। এই ম্যাজিক আমি বলছি হ্যান্ডরাইটিং এক্সপার্ট ছাড়া কেউ সলভ করতে পারে না। প্রচুর চাকরি হবে, প্রচুর কথা বলি। শুধুমাত্র রাজনৈতিক দলের নেতাদের সই জাল করা হয়েছিল সেটা ঠিক নয়, বোধহয় আরো বহু জালিয়াতি হয়েছিল। হ্যান্ডরাইটিং এক্সপার্টদের আরো বেশি কাজ বাড়বে, সেটা অন্য ব্যাপার। বলছেন শীর্ষ আমলাদেরও কালকে বিশ্বজিৎ বলে গেলেন শীর্ষ আমলাদের যে সাইন জাল হয়েছে। বিশেষত আইপ্যাকের জমানায় কিচ্ছু অসম্ভব নয়। আইপ্যাক এখন লুকিয়েছে, তৃণমূল লুকিয়েছে, কিন্তু লুকোলেও মাটির তলা থেকে খুঁড়ে বার করা হবে, নিশ্চিন্ত থাকুন। একদম এদের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাননীয় স্পিকার সেখানে কি প্রমাণপত্র হিসেবে নেবেন মাননীয় স্পিকার ঠিক করুন, আমি সেই আলোচনায় যাব না। আমি শুধু অন্য কথা মনে পড়ে গেল, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড কোর্টটা আমার নয়, কোর্টটা তৃণমূলের লোকেরাই বলতো। আমি তাকে বলি এঁচড়ে পাকা নেতা। আমি কথাটা প্রথম ব্যবহার করতাম, এখন দেখছি সবাই খুব ব্যবহার করছে। তো সেই এঁচড়ে পাকা নেতাটি মাঝে মাঝে বলতেন দরজা খুলবো, দরজা খুলবো, গোটা বিজেপি দলটাকে তুলে দেবো। এই চ্যানেলে বসে এখানে বসে বহুবার বলেছি বাবা খোলো না দরজাটা। 2-4 জন তো লোভে পড়ে গেছে, কতজন যায় আমরা দেখি, কেউ যায়নি, বরং মার খেয়ে বাড়ির মহিলাদের নিরাপত্তাকে একেবারে শিখে তুলে বাজি রেখে বিজেপির কর্মীরা যারা দলটাকে ক্ষমতায় এনেছে তারাই আমাদের কাছে সম্পদ, এই লোকগুলো সম্পদ নয়। আজকে ইতিহাসের পরিহাস হচ্ছে এই দলটা কাউকে দরজা খোলার দরকার নেই, দরজার ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। এই দলটা উঠে যাবে, এই দলটা উঠে যাওয়াটা হচ্ছে ঐতিহাসিক প্রক্রিয়া। মার্ক্সবাদীরা তাই বলে না, ইতিহাসের এক সত্যিকারের বিবর্তনের মাধ্যমে এটা ঘটছে। তৃণমূলের উঠে যাওয়াটা এইটা নিশ্চিত হচ্ছে, কারণ আরেকটা তৃণমূল হবে না, কারণ মমতা ব্যানার্জি নিজেকে শেষ করেছেন অন্তত রাজনৈতিক। আমি দুজনের কাছেই আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার দেখাবো যে আজকে কথায় কথায় তৃণমূলের প্রোগ্রাম হলেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন আরে তো চাঁদের হাট। আমি বলছি সেই চাঁদের হাট এখন ভাঙা হাট। আসলে ওই 4 তারিখের ফলাফলটা সব পাল্টে দিয়েছে। যে মানুষগুলো, যে নেতা নেত্রীরা বিভিন্ন স্তরের এবং যে সেলিব্রিটিরা এতদিন ঘিরে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, শুধু সংখ্যা কমে 100-100-র আশেপাশে এসেছে তা নয়, আমি বলছি তারা রাতারাতি কর্পূরের মতো উধাও হয়ে গেছেন, রাতারাতি। দেখুন, আমি স্লোগান অনেক শুনেছি, পরে আবার শুনবো, আপনারা আমায় ডিস্টার্ব করবেন না প্লিজ, নো স্লোগান প্লিজ। ভোটে ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি, কিন্তু সেখানে নেতা, জনপ্রতিনিধি, সেলিব্রিটির সেই পুরনো ভিড় কোথায়? কোথায় সেই উন্মাদনা? কোথায় সেই জনস্রোত? কোথায় উপচে পড়া সমর্থকদের ভিড়? উপস্থিত ছিলেন হাতে গোনা সমর্থক, তার মধ্যেও চরম বিশৃঙ্খলা। কখনো হট্টগোলে ঢাকা পড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, কখনো নিজেই বিরক্ত হয়ে বক্তব্য থামালেন তৃণমূল নেত্রী। আমি আমার কাজ করছি, ঢুকেছি। হ্যাঁ, বেশি করে হাসুন, আমি তো বুঝতে পারছি আপনারা কারা। যেদিন নিজে বুঝবেন সেদিন বুঝবেন। আমি আপনাদের বলি, এখানে মাইকের পারমিশন দেননি, হ্যান্ড মাইক নিয়ে মিটিং করতে হচ্ছে, এর থেকে বড় লজ্জার কিছু হয় না। বারবার বিশৃঙ্খলা, গোলমাল, বক্তব্য রাখতে গিয়ে বারবার থামতে হলো তৃণমূল নেত্রীকে। অনুরোধ করবো কথা না বলতে, বলুন তো দয়া করে। আমি আপনাদের বলি, এবার আপনারা প্লিজ দয়া করে শান্ত হন। ওখানে গেটের সামনে যারা আসবে সবাইকে ঢুকিয়ে দিন। এর আগে নানা ইস্যুতে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়,
কিন্তু কখনো এই ছবি দেখা যায়নি। তৃণমূলের 120 জন সাংসদ বিধায়কের মধ্যে নেত্রীর পূর্ব ঘোষিত কর্মসূচিতে হাজির হলেন মাত্র 14 জন। কার্যত ফ্লপ হলো ওয়াই চ্যানেলের ধর্ণা। এত দুরবস্থা আমি জানতাম না। 150টা লোক আসেনি, আপনারা তো সাংবাদিকরা গেছেন 200 জন। তারপরে রাজ্যসভা লোকসভা মিলিয়ে এতগুলো এমপি শুনলাম, 3টে এমপি গেছে, 6 জন এমএলএ গেছে। ও দলটার অবস্থা ফলতার মতো হয়ে গেছে। চতুর্থ আমাদের এমএলএ থেকে শুরু করে, কাউন্সিলর থেকে শুরু করে, কন্টেস্টিং ক্যান্ডিডেট থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, মিউনিসিপাল থেকে শুরু করে, পুলিশ ভরে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। যাতে তারা ভাঙবার চেষ্টা করবে। প্রথমে রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্ণা কর্মসূচির কথা থাকলেও তৃণমূলের দাবি অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত ওয়াই চ্যানেলে একটি বাস স্ট্যান্ডের শেডের নিচে হ্যান্ডমাইক হাতে ধর্ণায় বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। ব্রতদেব ভট্টাচার্য ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি আবার আলোচনা আসবো, কিন্তু তার আগে একবার আপনাদের কাছে যেতে হবে। আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্যের প্রেক্ষিতে কত শতাংশ মানুষ কি বলছেন। কলকাতা থেকে জেলায় বাড়ছে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের সংখ্যা। শেষ পর্যন্ত কি প্রতীক ধরে রাখতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 28% মানুষ মনে করছেন পারবেন না মনে করছেন 71% মানুষ, বলতে চাননি 1%। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে দিয়ে এবার ইস্তফা কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং এর। স্টুডিওতেই আছেন তিনি। কলকাতা পুরভোটের আগেই ছোট লালবাড়ির নিয়ন্ত্রণ হারাচ্ছে তৃণমূল। হারাচ্ছে এমনটা মনে করছেন 81% মানুষ, হারাচ্ছে না এখনো মনে করছেন 17%, বলতে চাননি 2%। ভোটে হারার পর থেকে ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম কর্মসূচি ফ্লপ করলো। জনজোয়ারের ছবি উধাও, কর্মসূচিতে বিশৃঙ্খলা, বারবার খেই হারালেন তৃণমূল নেত্রী স্বয়ং। এই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কি ঘুরে দাঁড়ানো সম্ভব? ঘুরে দাঁড়ানো সম্ভব মনে করছেন 29% লোক, 69% লোক মনে করছেন ঘুরে দাঁড়ানো সম্ভব নয়, 2% বলতে চাননি। তৃণমূলের নেতারাই এখন শীর্ষ নেতৃত্বে বদলের দাবি করছেন। মহারাষ্ট্রের মতো এ রাজ্যেও কি তৃণমূল ভেঙে আসল তৃণমূল তৈরি হওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা? 84% মানুষ মনে করছেন হ্যাঁ সময়ের অপেক্ষা, 15% মানুষ এই তত্ত্ব মানতে চাননি, 1% মানুষ বলতে চাননি। আমি দ্রুত মন্তব্যে আসবো। সঞ্জীবন বসাক বলছেন দলের রিমোট যে আর নেত্রীর হাতে নেই সেটা দিনের আলোর মতো পরিষ্কার। অমর ধর বলছেন মমতা কেন্দ্রিক দল তৃণমূল আজ না হলেও কাল ভাঙতই। মেহির কানুনগো বলছেন সততার প্রতীকী যে এভাবে দলের কাছে অবাঞ্ছিত হবেন এ কেউ কল্পনাও করেন। বিদ্যুৎ নায়ক বলছেন শত শত বালির বস্তা দিয়ে এই ভাঙন রোধ করা সম্ভব নয়। সুব্রত পাল বলছেন পরীক্ষাটা এবার আসল তৃণমূল বনাম আদি তৃণমূল। এক কথায় অগ্নিকন্যার অগ্নি পরীক্ষা। কিন্তু আমি ঠিক এই জায়গা থেকে উইথ আ ভেরি পজিটিভ নোট, দেখুন তৃণমূল কংগ্রেসের দিক থেকে এটা কিন্তু একদিক থেকে একটা অগ্নি পরীক্ষা তো বটেই, কিন্তু সুযোগও। কেন? 34 বছরের বাম সরকার যখন পতন হলো তার, তখন ওই বাড়তি মেদগুলো, যারা সুযোগ সন্ধানী, যারা ক্ষমতার মধুভাণ্ড থেকে শুধু আহরণ করতে চায়, তারা সরে গেছিল। আজকে 50টি লোক হতে পারে, 100টা লোক হতে পারে, কিন্তু আজকে যারা গেছে তারা এই দুঃসময় আছে মানে তারা খাঁটি লোক। ঠিক যেমন তার মধ্যে আমি প্রদীপ্তকেও রাখবো। কিন্তু আমার কথা অন্য, যে এই সুযোগটা কি শেষ পর্যন্ত নিতে পারবে তৃণমূল? শুনুন, দেখুন 15 বছরের যে লেগেসি মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রক্তের দাগ আছে, শয়ে শয়ে বিরোধী দলের কর্মী সমর্থকদের মৃত্যুর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে যে রক্তের দাগ আছে, মানে ভোট লুটের। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বাঙালি জীবনে তৈরি করেছে। যে কোনো সেক্টরে যাবে, নন গভর্নেন্স, এই ব্যাগেজটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু দাঁড়ানো খুব কঠিন, আমি বলছি। কিন্তু তারপরেও হ্যাভিং সেইড দ্যাট, আজকে ঋতব্রতরা যত একটা গোষ্ঠী তৈরি করুক, 2/3 মেজরিটি নিয়ে একটা দল আদি তৃণমূল বলুক, দিনের শেষে কিন্তু ভোটটা যদি ঋতব্রত কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই জিততে হয়েছে। এবং আমি লাস্ট কথা বলবো যে মানে মমতা বন্দ্যোপাধ্যায় 5% ভোট পেতে পারেন, কিন্তু ঋতব্রতরা 2%। একদমই ঠিক স্যারের এই কথাটা আমি মানছি। আর আপনার সুমনদা, তোমার যে কথাটা যে মেদ,
এবং একটা সুযোগ, এই সুযোগ যদি আমরা নিতে পারি, এখনো অ্যান্টি বিজেপি সেন্টিমেন্ট পশ্চিমবঙ্গে দারুণভাবে আছে, হকার উচ্ছেদ তার একটা বড় কারণ হতে পারে। এবং আমি তৃণমূলের সব আমলে- মানলাম, কিন্তু তার আগে যেটা করতে হবে, হারটা মানতে হবে। যে মানুষের ভোটে আমরা 80-তে এসেছি, সেইটাকে তো মানতে হবে। তৃণমূলের আমলে তো কোনো কিছু অসম্ভব নয়, স্যার বললেন, বিমল স্যার, এদের বিরুদ্ধে জিরো টলারেন্স। টেট বিশ্বজিতের কথা হট করে মনে পড়লো, 2016 পরবর্তী টেট বিশ্বজিৎ 21 সালে যাদেরকে দলে নিয়েছিলেন, আশা করি সমস্ত ফাইল খুলবেন। কিন্তু তারা যে চুরিটা করেছিল সেটা একেবারে নিখাত তৃণমূল আমলে, সেটাও যোগ করে। তারপরে বিজেপি নিয়েছিল ভয়ঙ্কর অন্যায়, অন্তত 5টা শো করেছি। একটা দুটো লাইন বলছি দাদা, ভেঙে যাক যত বাঁধ, মুছে যাক সব ক্ষয়, সব শোক মুছে যাবে অসীম সৌরভে, আমরা ফিরবো, আমাদের তৃণমূল ফিরবে, এটা আমার আশা। কিন্তু তার জন্য যেটা হচ্ছে, যেটা যে বনসহায়ক পদে দুর্নীতি করার অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার ফেরাটা কিন্তু প্রদীপ্তর মনে পড়লো না, কিন্তু মনে পড়লো টেট বিশ্বজিৎটা। কিন্তু প্রদীপ্তর জন্য প্রশংসাটা তার জন্য আমি ফিরিয়ে নেবো এমনটা ভাববেন না। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বাকি সব দুর্দান্ত কাজের সঙ্গে যেটা মূলত বলতে হবে, আমাদের যে শিক্ষা সাধারণভাবে, এবং শিক্ষা মানে শুধু বইয়ের পড়াশোনা নয়, তার বাইরেও সমাজে আমরা বারবার আগে বলেছি যে কাদের দেখে শিখবো না, তৃণমূলের পাড়ার নেতাকে দেখে শিখতে বাধ্য করা, পড়াশোনা জলাঞ্জলি দিয়ে। এই জায়গাটা মনে হয় না বাঙালি মধ্যবিত্ত চট করে একেবারে ভুলে গিয়ে তৃণমূলের এই প্রদীপ্তর লড়াই দেখে গিয়ে ভোট দেবে। আর দ্বিতীয় হচ্ছে, একটা কথা মানে বলার সময় বলে ফেলেছি আর কি, মানে স্পিকার সাহেবকে তো আমাদের সাংবিধানিক নিয়মে কোনো পরামর্শও বোধহয় দেওয়া যায় না, সুতরাং আমি বলার সময় ওই সইটয়ের কথা বলে ফেলেছি। না না, কোনো চিন্তা করবেন না, এটা নির্ভর করে হচ্ছে যে ব্যক্তিকে, এবং মানে যেভাবে বিধানসভায় আমি পরিষ্কার নাম করে বলছি যে স্টুডিও এবং সাংবাদিকতা গণতন্ত্রের পরিসরটা বিধানসভার দিক থেকে গলা টিপে রাখা হয়েছিল। এর জন্য দয়া করে কেউ পারলে মামলা করবেন। একটার পর একটা সামান্য বাক্যবন্ধ আমার অতিথিদের জন্য ব্যবহার করলে প্রিভিলেজ নোটিশ তারা খেতেন, আমিও খেতাম, সম্পূর্ণ কারণ তার বিরুদ্ধে এই সুযোগে একটা প্রতিবাদ রইল। একটাই কথা তার সঙ্গে বলা, নিশ্চিন্তে বলুন, সই যখন যাবে ওনার কাছে, আমার মনে হয় না কিন্তু এত লোক আছেন, মানে তৃণমূলে তো এখনো প্রচুর লোকজন থাকবেন যারা রাজনীতিতে, ফলে পশ্চিমবঙ্গে কিন্তু আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিজেপিকে একটা মানে ছোট শর্ট কোর্স ইন্টার্নশিপ শুরু করতে হবে সই মেলানোর জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু বিজেপি তাদের কাজের মধ্যে এটা একটা ভালোভাবে কর্মসূচি ভেবে নিয়ে খুব তাড়াতাড়ি শুরু করুক, কারণ তৃণমূলের তো অনেকে থাকবেন এখনো, তারা বিজেপিতে যেতে চাইবেন, তারা রাজনীতি করবেন, তাদের কিন্তু প্রতি মুহূর্তে সই এবং কাগজপত্র না দেখে নিলে আবার তারা যখন ক্ষমতায় আসবেন আবার তো একই পথ দেখাবেন। ফলে সেই জায়গাটায় কিন্তু বাঙালি মধ্যবিত্ত সাবধান থাকা জরুরি। হ্যাঁ, নতুন তৃণমূল আসতেই পারে, কিন্তু সেটা আজকে যারা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকছেন প্রদীপ্ত বাবুর মতো, তারা হয়তো তাদের নিজেদের আদর্শের জন্য থাকছেন, তাতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব মতাদর্শের একটা দল চালিয়েছেন, এই জায়গাটা কিন্তু খুব সহজে মেনে নেওয়া যাচ্ছে না। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে তারকদাকে ধন্যবাদ। আমি এর পরে আসবো। দেখুন, অঞ্জন দত্তের গানের কথায় আছে, আজ যেটা মিষ্টি কাল সেটা ঝাল, টিকে থাকে না কিছুই চিরকাল। তৃণমূলের হয়ে একসময় সরব হওয়া একের পর এক হেভিওয়েট সাংসদ থেকে কাউন্সিলর আজ দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছেন, রোজই আপনারা দেখছেন। আবার তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা, আর তারাই কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি এবং পরিবারের একাধিক ঠিকানায়, একটা দুটো নয় 17টা নোটিশ প্রথম দিন বিল্ডিং ডিপার্টমেন্ট থেকে পাঠিয়ে দেবে, সেটা কেউ কখনো ভেবেছিল? আসলে জানেন, ক্ষমতার অঙ্কটা বরাবরই এই রকম জটিল। আমরা অঙ্কে কাঁচা বলে আবার আমাদের কেস দেবেন না প্লিজ, দেবেন কেস দেবেন না প্লিজ।
কিস দেবেন না প্লিজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।